তৃতীয় দিনের মতো চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। তেল আবিব যুদ্ধ বন্ধ করলে হামলা থামানোর ঘোষণা তেহরানের। ইরান এই যুদ্ধ চায়নি, নিজেদের রক্ষা করার বৈধতা রয়েছে। ইসরায়েল যদি হামলা বন্ধ করে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের জবাবও থেমে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে বিএনপির প্রস্তুতি, গুরুত্ব দেয়া হচ্ছে প্রার্থী বাছাই, ইশতেহার ও নির্বাচনী জোট গঠনে। আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে আমরা একক প্রার্থী নির্বাচন নির্ধারণ করব, একাধিক প্রার্থী হবে না। গতবারের মতো দুর্দিনে যারা দলের সাথে ছিলেন তাদেরকেই আমরা নিশ্চয়ই অগ্রাধিকার দেব। সরকারের সাথে কথা বলেই ভোটের তারিখ ঠিক করবে ইসি, কোনো দলের লেজুরবৃত্তি করবে না কমিশন, সাফ জানালেন সিইসি। আমার অফিসারদেরকে আজকে বলেছি আপনারা রাজনৈতিক সচেতন থাকবেন, কিন্তু রাজনীতিতে জড়াবেন না, দলীয় রাজনীতিতে জড়াবেন না। ইউনূস তারেক বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ, নির্বাচনের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যারিকেড ভেঙে সচিবালয়ে ঢোকার চেষ্টা শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের, লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে আবু সাইদ হত্যার মামলার প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ল 1 মাস। 17 আগস্ট হৃদয় ও তাইয়েম হত্যার তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। ইরানের মুহুর্মুহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আবারও কাঁপল ইসরায়েল। নতুন করে অর্ধশত মিসাইল ছুড়েছে তেহরান, যা আঘাত হানছে উত্তর থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে। এরই মধ্যে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। দুদিনে নিহত 14 ইসরায়েলি, আহত কয়েকশো। জবাবে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে হামলা চালায় আইডিএফ। দুপক্ষের হামলা পাল্টা হামলার মাঝে এবারই প্রথম প্রকাশ্যে দেখা গেল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। রাতে নয়, এবার দিনের আলোতে ইসরায়েল জুড়ে চলছে ইরানের মিসাইল বৃষ্টি। ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে আবারও দফায় দফায় অর্ধশত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ফলাফল ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে তেল আবিব সহ বিভিন্ন শহর। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানে মধ্য উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে। মাটির সাথে মিশে যায় বহু আবাসিক স্থাপনা। ধ্বংসস্তূপে চাপা পড়েন অনেক ইসরায়েলি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হাইফার বা ইয়াম এলাকা, যা পরিদর্শনে গিয়েছিলেন স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টাপাল্টি সংঘাত শুরু হওয়ার পর এবারই প্রথম জনসম্মুখে দেখা গেল তাকে। বেসামরিক নাগরিক, নারী আর শিশু হত্যার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে। এটা তারা ইচ্ছাকৃতভাবে করেছে। তাদের ওপর আঘাত তো হানবই, সেই সাথে আমাদের লক্ষ্যও পূরণ করব। ইরান খুব ভালো মতোই আমাদের আঘাত টের পাবে। ইরানের নতুন হামলার জবাবে তেহরান সহ দেশটির বিভিন্ন প্রদেশে হামলা চালায় ইসরায়েল। ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন সামরিক স্থাপনা। একটি রিফুয়েলিং প্লেন ধ্বংসের কথা জানায় আইডিএফ। এছাড়াও দক্ষিণাঞ্চলের বুশের প্রদেশের জ্বালানি স্থাপনাগুলোতেও চলে আইডিএফ এর অভিযান। সামরিক ঘাঁটি, পরমাণু কেন্দ্র এবং বাণিজ্যিক এলাকা থেকে দেশটির নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইরানিদের জন্য হুঁশিয়ারি, সামরিক ঘাঁটি আর বাণিজ্যিক এলাকা থেকে যত দ্রুত সম্ভব সরে যান। আপনাদের সুরক্ষার জন্য এই সতর্কবার্তা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই এলাকাগুলোতে ফিরবেন না। এসব স্থাপনার কাছাকাছি অবস্থান আপনার জীবনই হুমকির মুখে ফেলবে। এর আগে ইরানের বিভিন্ন তেল পরিশোধনাগারে হামলা চালায় ইসরায়েল। অনিক রহমান, যমুনা নিউজ। তবে কি ইসরায়েলের প্রতি এবার নরম হচ্ছে ইরান? ব্যাপক হামলার মাঝেই তেল আবিবের সাথে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে তেহরান। জানিয়েছে হামলা থামালে সংলাপে রাজি তারা, এমনকি প্রস্তুত যুক্তরাষ্ট্রের সাথে 6ষ্ঠ দফার পারমাণবিক আলোচনাতেও। কিন্তু সংঘাত না থামালে ইসরায়েলকে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ চলছিল চিরবৈরী ইরান ও ইসরায়েলের মধ্যে। এরই মধ্যে শুক্রবার ইরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান সহ বিভিন্ন শহরের পারমাণবিক ও সামরিক স্থাপনা।
জবাবে ইসরায়েল জুড়ে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। পাল্টাপাল্টি এই হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনা থেকে সরে আসার ঘোষণা দেয় খামেনি প্রশাসন। কিন্তু হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর এখন ইরানের গলায় নরম সুর। যুদ্ধের পরিবর্তে আলোচনার ইঙ্গিত তেহরানের। ইসরায়েল সংঘাত বন্ধ করলে হামলা থামাবে ইরান। উত্তেজনাও বাড়াতে ইচ্ছুক নয় তারা। আমরা চাই না এই সংঘাত আর বাড়ুক, যদি না সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। অন্যান্য দেশে যাতে এই সংঘাত না ছড়ায় সেটাও চাই না। ইরান এই যুদ্ধ চায়নি, নিজেদের রক্ষা করার বৈধতা রয়েছে। ইসরায়েল যদি হামলা বন্ধ করে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের জবাবও থেমে যাবে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সাথে বাতিল হওয়া পারমাণবিক আলোচনাতেও বসতে আগ্রহী তেহরান। কখনো যুদ্ধের পক্ষে ছিল না ইরান, বরং সেটি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছে। আলোচনা কোনো কাজে আসবে না জানা সত্ত্বেও আমরা তাতে বারবার অংশ নিয়েছি, সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করেছি। এমনকি আমরা পরমাণু নিয়ে ৬ষ্ঠ দফা আলোচনায় বসতেও প্রস্তুত ছিলাম, কিন্তু এই যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিনয়কে দুর্বলতা না ভাবার হুঁশিয়ারিও দিয়েছে খামেনি প্রশাসন। জানিয়েছে আত্মরক্ষার সব রকম প্রস্তুতি আছে তাদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এবার হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিল ইরান। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে তেহরানের আইন প্রণেতারা, জানিয়েছেন রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইসমাইল। তবে ইরান সত্যি যদি হুমকির বাস্তবায়ন করে আরও টালমাটাল হবে পরিস্থিতি। কৌশলগত গুরুত্বপূর্ণ রুটটি বন্ধে আন্তর্জাতিক তেল বাজারে তৈরি হবে অস্থিরতা। স্বার্থে আঘাত হানলে পাল্টা ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্র, ইউরোপ, শঙ্কা বিশ্লেষকদের। তেল আমদানি রফতানিতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। ইরানকে এক প্রান্তে ওমান, অন্য প্রান্তে সংযুক্ত আরব আমিরাত থেকে বিচ্ছিন্ন করেছে এই জলপথ। পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে যুক্ত করেছে কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালীটি। এই প্রণালী দিয়েই পারাপার হয় বিশ্বের 20% তেল। পারস্য উপসাগরের একমাত্র প্রবেশপথ হওয়ায় হরমুজ প্রণালী ছাড়া উপসাগরীয় এলাকা দিয়ে কোনো কিছু পারাপার সম্ভব নয়। ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যে ভৌগোলিক অবস্থানের এই সুবিধাটুকু নিতে চাইছে ইরান। এক সাক্ষাৎকারে তেহরানের পার্লামেন্টের নিরাপত্তা বিষয়ক সদস্য ইসমাইল কোজারি জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনা করছে তারা। ইসরায়েল ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ না করলে দ্রুত নেওয়া হবে সিদ্ধান্ত। প্রণালী বন্ধের বিষয়ে গুরুত্ব সহকারে ভাবছে ইরানের আইন প্রণেতারা। শত্রুকে সাজা দেওয়ার বেলায় আমাদের হাত প্রশস্ত। সামরিক যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা আমাদের জবাবের একটি অংশ মাত্র। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত কার্যকর হলে তৈরি হবে বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। তেলের বাজারে তৈরি হবে মারাত্মক অস্থিরতা। জ্বালানি খরচ বৃদ্ধি আর তার প্রভাব পড়বে বিশ্ববাজারের সব পণ্যে। ক্ষতিগ্রস্ত হবে সব দেশ। যুক্তরাষ্ট্র, ইউরোপের স্বার্থে আঘাত হানলে চুপ থাকবে না তারাও। ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েই হয়তো এবার ক্ষান্ত হবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী বন্ধের অজুহাতে তেহরানের বিরুদ্ধে সামরিক শক্তিও প্রদর্শন করতে পারে ওয়াশিংটন, এমন শঙ্কাও করছেন অনেকে। গাজায় তেল আবিবের আগ্রাসনের প্রতিক্রিয়ায় 1.5 বছর ধরেই লোহিত সাগর ও আশপাশে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতিরা। তেহরান সমর্থিত গোষ্ঠীটির প্রভাবে অনেক দেশের নৌযানই এড়িয়ে চলছে ওই সাগরপথ। চলমান যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ ইরানের জন্য গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ধরেই ভোটের জন্য দৃশ্যমান প্রস্তুতি শুরু করেছে বিএনপি। প্রার্থী বাছাই, ইশতেহার, নির্বাচনী জোট, 3টি বিষয়ের সামনে রেখে আপাতত ভোটের কার্যক্রম এগিয়ে নিচ্ছে দলটি। এরই মধ্যে প্রার্থী বাছাইয়ে করা হয়েছে কয়েকটি জরিপ। কোন্দল নিরসনে নেওয়া হচ্ছে কৌশল। বিএনপি নেতারা জানান, প্রত্যেক আসনে একজনই পাবে ধানের শীষের চিঠি। আর যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে নির্বাচনী জোট হলেও মনোনয়নে গুরুত্ব পাবে জনভিত্তি। আরিফিন শাকিলের প্রতিবেদন। কারচুপির অভিযোগে 2021 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনী লড়াই ছেড়ে গণতন্ত্র ফেরানোর সংগ্রামে মনোযোগী হয় বিএনপি। এরপর শেখ হাসিনার আমলে আর কোনো নির্বাচনে অংশ নেয়নি দলটি। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনের সন্তোষজনক সময় নির্ধারণের পর এখন ভোটের প্রস্তুতিতে যোগ তারেক রহমানের।
এই অবস্থায় দলটির বড় চ্যালেঞ্জ প্রার্থী বাছাই। 5 আগস্টের পর প্রতি আসনে বিএনপির হয়ে নির্বাচনে আগ্রহী অসংখ্য প্রার্থী নেমেছেন গণসংযোগে। অবশ্য দলটির হাইকমান্ডও উপযুক্ত প্রার্থী বাছাইয়ে এরই মধ্যে কয়েক দফা জরিপ চালিয়েছেন। সেই অনুযায়ী অতীতের সংসদ নির্বাচনের অভিজ্ঞ প্রার্থী নাকি 2018 সালের মতো একাধিক প্রার্থীকে চিঠি দেওয়ার কৌশল নিতে যাচ্ছে বিএনপির মনোনয়ন বোর্ড। মাঠ পর্যায়ে প্রার্থী সিলেকশন থেকে শুরু করে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো কেন্দ্রীয়ভাবে সেটা প্রণয়ন করা, যদিও আমরা সেই কাজটা শুরু করে দিয়েছি, এবং অন্যান্য বিষয় যেগুলো নির্বাচনমুখী আমাদের করা দরকার হয়, সাংগঠনিক কাঠামো, এসব কিছু আমরা অলরেডি চলমান, কিন্তু তারপর আমরা এর উপরে একটু জোর দিতে হবে। এখন আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে আমরা একক প্রার্থী নির্ধারণ করব, একাধিক প্রার্থী হবে না গতবারের মতো। দলের প্রতি কার কতটুকু ত্যাগ রয়েছে, নিঃস্বার্থভাবে দলকে সেবা করেছেন এবং দুর্দিনে যারা দলের সাথে ছিলেন তাদেরকেই আমরা নিশ্চয়ই অগ্রাধিকার দেব। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানও কয়েকটি সার্ভে করেছেন, আরও করবেন, যার ফলে ছাকনিতে নিশ্চয়ই যোগ্যতম ব্যক্তি উঠে আসবেন এবং তাকেই মনোনয়ন দেওয়া হবে। 31 দফার আলোকে হবে বিএনপির নির্বাচনী ইশতেহার। সেখানে জুলাই সনদের কিছু অমীমাংসিত বিষয় যুক্ত করার পাশাপাশি থাকছে দেশ বাঁচানোর আহ্বানে নতুন চমক। যে সকল সংস্কার বিষয়ে ঐক্যমত হবে, তো সেগুলোরও কিছু কিছু প্রতিফলন থাকতে পারে আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে। গণ আন্দোলন পরবর্তী নির্বাচনী সমীকরণে এগিয়ে থাকলেও যুগপৎ আন্দোলনের সঙ্গীদের যৌক্তিক আসন দিতে চায় বিএনপি। এরই মধ্যে 6 সমমনা দলের নেতাকে সহযোগিতা করতে চিঠিও দিয়েছে দলটি। জামায়াত সহ কয়েকটি ইসলামপন্থী দল ছাড়া বাকিদের কাছে রাখতে চান তারা। আমরা তো যুগপৎ আন্দোলনের যারা শরিক ছিল তাদের সাথে আমাদের একসাথে নির্বাচন আন্দোলন সবই করার কথা ছিল, আমরা সেইভাবে এগুচ্ছি। দল যদি ক্ষমতায় যায় তখন নানাভাবে পুরস্কৃত করা যায় একজন ব্যক্তিকে, তখন সেটা বিবেচনা করা হবে, কিন্তু নির্বাচনে মনোনয়ন দেওয়া উচিত যার ইলেক্টেবিলিটি আছে। বড় নেতা কিন্তু নির্বাচনে নির্ঘাত জামানত বাজেয়াপ্ত হবে, এই ধরনের ব্যক্তিকে মনোনয়ন দেওয়া উচিত নয়। বিএনপি নেতারা জানিয়েছেন নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশের সব সাংগঠনিক শাখায় দ্রুত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর হবে কেন্দ্র ভিত্তিক কমিটি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ভোটের তারিখ নির্ধারণে সরকারের সাথে কথা বলতে চাই ইসি, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেছেন যখনই হোক ভোটের জন্য প্রস্তুত আছেন তারা। ভোটার তালিকায় তরুণদের অন্তর্ভুক্ত করতে আইন সংশোধন করা হচ্ছে বলেও জানান সিইসি। লন্ডনে ইউনুস তারেক বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির দূরত্ব কেটে গেছে অনেকটাই। সেদিন যৌথ ঘোষণায় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছিলেন রমজানের আগে নির্বাচন হতে পারে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য কি ধরনের প্রস্তুতি নেবেন তারা? ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সিইসিকে মুখোমুখি হতে হয় এমন প্রশ্নের। সিইসি বলেন স্বাভাবিক সময়ে সংসদ বিলুপ্তির 3 মাসের মধ্যে ভোট দিতে হয়। এখন বিশেষ অবস্থা, বিশেষ সরকার, তাই গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। জয়েন্ট স্টেটমেন্ট দেখেছি যে রমজানের আগেও ইলেকশন হতে পারে যদি সরকারের সাথে আমাদের এখনো কথাবার্তা হয় নাই কি ধরনের সিদ্ধান্ত আসে। আমরা এখন আমাদের প্রস্তুতি নিয়ে ভাবতেছি যখনই হয় যাতে আমরা ইলেকশনটা ডেলিভার করতে পারি। উনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন, এটা কোনো সিদ্ধান্ত না, আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচন কমিশন একটা হয়তো শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। সিইসি বলেন ভোটের প্রায় 2 মাস আগে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই সময়টা যখনই হোক প্রস্তুত আছে ইসি। যতটা সম্ভব তরুণদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চান তারা। নিরপেক্ষ রেফারের ভূমিকা পালন করবে ইসি। আমরা দরকার হলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন, ওই সময় যারা 18 বছর হয়ে যাবে তাদের। কারণ আমার এখন ভোটার 26-এ গেলেই 2 তারিখে একটা ড্রাফট ভোটার লিস্ট ডিউ হবে। ভোটের আগে বিচার ও সংস্কারের অগ্রগতির উপর জোর দিয়েছিলেন নিরাপত্তা উপদেষ্টা। সিইসি বলেন বিচার চলমান প্রক্রিয়া। বিচারের বিষয়টা অবশ্য কোর্টের ব্যাপার। কেউ বিচার আপনি টাইমলাইন দিয়ে 1 মাসের মধ্যে বিচার করতে হবে, 2 মাসের মধ্যে এটা বিচার হবে না অবিচার হবে। আপনি বিচারের সংখ্যা বাড়াইতে পারেন। এখন তো আমি দেখলাম যে কালকে বোধহয় দেখলাম বিচারের সংখ্যা বাড়াবে, কোর্টের সংখ্যা বাড়াবে। অবাধ ভোটে কেউ লুটপাটের চেষ্টা করলে তা কঠোরভাবে দমনের হুঁশিয়ারিও দেন প্রধান নির্বাচন কমিশনার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
বিএনপির সাথে সরকারের কোনো দূরত্ব ছিল না। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ। সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঈদের পর প্রথম কর্মদিবসে নিজ নিজ মন্ত্রণালয়ে কথা বলেন আরও 4 উপদেষ্টা। বলেন এবারও স্বস্তিতেই কেটেছে ঈদ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন নির্বাচনের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। টানা 10 দিনের ছুটি পরিবার পরিজনের সাথে ঈদ কেটেছে আনন্দেই। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়েছেন ফুরফুরে মেজাজেই। সচিবালয়ে উপদেষ্টারাও কুশল বিনিময়ের পাশাপাশি কথা বলেন নানা ইস্যুতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। উপদেষ্টা জানান নির্বাচন যখনই হোক প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময়ে ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। ভাবে যে পুলিশের কাজ হবে খালি 2টা বাড়ি মারবা, 2টা লাথি মারবা, ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। আমরা পুলিশটাকে মানবিক পুলিশ। এখন পুলিশ হলো মানবিক পুলিশ। এই জন্য লোকজন ভাবতেছে পুলিশ সচল হয় না, যেহেতু ভালো ব্যবহার করে এই জন্য ভাবতেছে পুলিশ কিন্তু আগের থেকে আরও বেশি অ্যাক্টিভ। এবার বাড়ি যাওয়ার সময় যানজট তৈরি হলেও ঈদ স্বস্তিতেই কেটেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন উপদেষ্টা। আর প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন কোরবানির পশুর সংকট হয়নি এবার। এইটা আমি বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা যে ঠিক ছিল। আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম, তার মানে যথেষ্ট ছিল। এবং ছোট গরু এবং দেশীয় গরু যেটা খামারিরা করে তারা পেয়েছেন, তো সেদিক থেকে এটা ভালো হয়েছে আর কি। যদিও বড় গরু এবার বিক্রি হয়নি, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি। এদিকে নারী নির্যাতন বন্ধে সরকার বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। যে কাজগুলো হাতে নিয়েছি সেগুলোর বিকাশ ঘটতে, সেগুলোকে প্রতিষ্ঠিত করতে আরো কতদিন সময় লাগবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশ একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আন্দোলনরত এনটিআরসি এর নিবন্ধন প্রত্যাশীরা ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড ও লাঠি চার্জ করেছে পুলিশ। তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এ সময় বেশ কয়েকজন চাকরি প্রত্যাশী আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের উপর হামলা করেছে। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মৌখিকের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে আন্দোলন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর নিবন্ধন প্রত্যাশীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। এক পর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বাধা দেয় পুলিশ। পুলিশি প্রতিরোধে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা। রাবার বুলেটে বেশ কয়েকজন আহত অবস্থায় প্রেস ক্লাবের সামনে শুয়ে পড়েন। পুলিশ তাদেরও সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ওরা বিনা উস্কানিতে টিয়ার শেল নিক্ষেপ করেছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছিলাম। অতি উৎসাহী স্যার। আমি বলি আমরা স্যার ছবি তুলে রাখছি, সবাইকে ওই পাশে পাঠিয়ে দাও। পাঠাবো স্যার, তোমরা 5 জন আসো, আমি নিয়ে যাব। এর আগে সকালে রাজধানীর ইস্কাটনে ফলাফল বাতিলের দাবিতে এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেবার পরও তাদেরকে ফেল করানো হয়েছে। কোন
কোনো বোর্ডে তারা 30 জনের মধ্যে 29 জনকে ফেল করাই দিছে, আবার কোনো বোর্ডে তারা 30 জনের মধ্যে 30 জনকে পাস করাই দিছে। কোরআনে কয়টা সূরা আছে আমি বললাম, তারপর বললো উহুদ যুদ্ধ কত সাল হয়েছে আমি বললাম, বদরের যুদ্ধ কত সাল হলো আমি বললাম, বললো মাশাআল্লাহ আপনি খুব ভালো হয়েছে, আসতে পারেন। তারপর আমি রেজাল্ট পেয়ে দেখি আমি ফেল। আমি নিজেই ভোরকার জন্য বাতিল হয়েছি। আমার বোর্ডে একজন শাড়ি পরেছে, সে এলাও হয়েছে। আমি 13টা প্রশ্নের উত্তর দেওয়ার পরেও যদি আমার ফেল আসে তখন আমাদের মন মানসিকতা কোথায় থাকে? গত 4 জুন শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করে NTRCA। 81,209 জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। পাশ করেন 60,521 জন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে 1 মাস সময় বাড়ালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 14 জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলা ও যাত্রাবাড়ির তাইম হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের 2 মাসের সময় দিয়ে আগামী 17 আগস্ট দিন ধার্য করা হয়েছে। গুলি খাইছে একটা। দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আবু সাইদ, আর তাকে লক্ষ্য করে পুলিশের গুলি। যমুনা টেলিভিশনে প্রচারিত আবু সাইদের এই সাহসিকতার ভিডিও নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয় আবু সাইদ হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সদস্য SI আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেনকে। শুনানিতে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায় প্রায় শেষের দিকে আবু সাইদ হত্যা মামলার তদন্ত, সময় লাগতে পারে আর 2 সপ্তাহ। শুনানি শেষে 1 মাসের সময় দেন ট্রাইব্যুনাল। একই দিন গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলায় কোনাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আশরাফ উদ্দিন, কনস্টেবল শফিকুল ইসলাম, আকরাম হোসেন, ফাহিম ও মাহমুদুল হাসান সজীবকে ট্রাইব্যুনালে আনা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 17 আগস্ট দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। এছাড়া এদিন যাত্রাবাড়ি এলাকায় ইমাম হাসান তাইম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী 17 আগস্ট দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতির অভিযোগে পলাতক শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ MP টিউলিপ সিদ্দিককে 22 জুন ফের তলব করে চিঠি দিয়েছে দুদক। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ঢাকার 5 ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়েছে। এদিকে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসির রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রাজধানীর গুলশান 2-এর 11 নম্বর সড়কের অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট গ্রহণের মামলায় গেল মে মাসে সাবেক ব্রিটিশ MP টিউলিপ সিদ্দিকীকে তলব করে চিঠি দেয় দুদক। তবে সংস্থাটির দাবি তিনি চিঠি পাচ্ছে না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করছেন। এমন প্রেক্ষাপটে টিউলিপের রাজধানীর 5টি ঠিকানায় 22 জুন তলব করে চিঠি পাঠিয়েছে দুদক। সংশ্লিষ্ট থানা, রেজিস্ট্রি ডাকযোগে এবং সরাসরি দুদক কর্মকর্তারা এসব ঠিকানায় চিঠি প্রকাশ্য স্থানে রাখবে। দুর্নীতি দমন কমিশন থেকে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা জনাব রেজওয়ান সিদ্দিকীর ঢাকায় বাংলাদেশে তার 5টি ঠিকানা পাওয়া গেছে। সেই ঠিকানাগুলোতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে বিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসির রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। আমাদের যে স্কোরিং আছে 100 মার্কে যে স্কোরিং করা হয়, সেই যে কোনো অভিযোগ যদি 80 বা তদূর্ধ্ব মার্কস পেয়ে থাকে তাহলে সেটা অনুসন্ধানের জন্য বিবেচিত হয়ে থাকে এবং যাচাই বাছাই কমিটির সুপারিশ ক্রমে কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে অনুসন্ধানের কাজ শুরু করা হয়ে থাকে। একই সঙ্গে নাসির রহমানের সম্পদ জব্দ এবং ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতেও চিঠিতে বলা হয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছরের মধ্যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা
ফাউজুল কবির খান। রোববার ঢাকায় রাশিয়ান ডে অনুষ্ঠানে নিজের ভাষণে এই সুখবর দেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, ঢাকা এবং মস্কোর যে বন্ধন তা দুই দেশ এবং জনগণের জন্যই। 1945 সালে 12 জুন পারমাণবিক শক্তি হিসেবে বিশ্বে আবির্ভূত হয় রাশিয়া। সেই দিনটিকেই তারা জাতীয় দিবস হিসেবে পালন করে। 80তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকার রাশিয়া দূতাবাসের আয়োজনে দেশটির ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি ছিল দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা। অসমাপ্ত আলোচনা শেষ করতে 17 জুন থেকে দ্বিতীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বিএনপি সহ 30টি রাজনৈতিক দল অংশ নেবে। মঙ্গলবার 17 জুন ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11টা নাগাদ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে প্রথম ধাপের অসমাপ্ত বিষয়গুলোতে ঐকমত হওয়ার জন্য আলোচনা করা হবে বলে জানায় কমিশন। এতে সংবিধানে 70 অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় যে দ্বিমত রয়েছে সেসব ইস্যুতে ঐকমতের উপর গুরুত্বারোপ করা হবে। 17, 18 ও 19 জন পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে চলবে এই বৈঠক। এর আগে 3 জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়, যার উদ্বোধন করে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান এবং অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে নারীর ক্ষমতায়ন নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে নারী প্রতিনিধি নির্বাচনের দাবি জানিয়েছে নাগরিক কোয়ালিশন। এই প্রক্রিয়া বাস্তবায়নে 4 দফা সুপারিশও দিয়েছে তারা। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে 50টি। রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনুসারে সেসব আসনে প্রার্থী ও প্রতিনিধি নির্বাচন করা হয়। তার পরিবর্তে সরাসরি ভোটের বিধান চায় নাগরিক কোয়ালিশন। কনস্টিটুয়েন্সি না থাকা প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে একটা বড় অবস্টাকল বা বাধা হিসেবে কাজ করে। রোববার বিকালে রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, বিগত জাতীয় সংসদগুলোয় নারীর অংশগ্রহণ খুব একটা সন্তোষজনক ছিল না। এই অবস্থা পরিবর্তনে কাজ শুরু করতে হবে আগামী নির্বাচন থেকেই। আসন সংখ্যা বাড়িয়ে নারীদের জন্য এবং সাধারণ আসন এবং নারীদের আসন দুটোকে রাখার দরকার এবং উভয় ক্ষেত্রেই সর্বজনীন ভোটের ব্যবস্থা রাখা দরকার। 4 টার্মে যদি প্রত্যেকটা আসন থেকে একজন না করে নারী নির্বাচিত হয়ে আসতে পারে, তাহলে কিন্তু যারা যোগ্য নারী তারা কনস্টিটিউয়েন্সি ডেভেলপ করে পরবর্তীতে পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারবে। সবাই মানছেন রাতারাতি কোনো পরিবর্তন হবে না, কিন্তু শুরুটা করতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার কোনো বিকল্প নেই। এ বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। দলকেও কিন্তু সহযোগী হতে হবে আর্থিক বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে এবং স্থানীয়ভাবে নারী প্রতিনিধিত্বদেরকে হেল্প করার জন্য। নিজের দলের ভিতরে যদি আমি নারীদের সংখ্যা না বাড়াতে পারি, এবং সেটা আমি বিএনপি থেকে বলতে চাই যে বিএনপি কনসিয়াসলি এটা করছে, চেষ্টা করছে, ইনশাআল্লাহ আমাদের আরো বাড়বে। আমাদের যা আছে আমাদের এনাফ না। সরাসরি নির্বাচন হলে তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসার সুযোগ থাকে। কারেন্ট বাস্তবতায় শুধুমাত্র দলের কাছে যেতে হচ্ছে, কিন্তু যখন সরাসরি নির্বাচন হবে তখন সেই নারীকে এলাকায় যেতে হবে, তৃণমূলে গিয়ে তার ক্যাম্পেইন করতে হবে, মানুষের কাছে ভোট চাইতে হবে। ন্যূনতম ধরেন আমরা 100 আসন থেকে যদি 50 জনকে মেয়েদেরকে দেই, 10% অ্যাটলিস্ট যেন ডাইরেক্ট ইলেকশনে আসে, পার্টিগুলোকে সেটার জন্য চেষ্টা করা। পর্যায়ক্রমে জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণ 50% পর্যন্ত উন্নীত করার কথা বলেন গোলটেবিলে অংশ নেয়া বক্তারা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 10 দিনের ঈদের ছুটি শেষ হলেও চিরচেনা রূপ ফিরে পায়নি রাজধানী ঢাকা। কর্মদিবসেও রাস্তার যানজট ছিল তুলনামূলক কম। অফিস আদালতে ছিল ঢিলেঢালা ভাব। রাজধানীর ব্যস্ত রূপে ফিরে যেতে আরও 1 সপ্তাহ সময় লাগবে মনে করছেন কর্মজীবীরা। কানে তালা লেগে যাওয়া গাড়ির হর্ন, যানবাহনে ঠাসার রাস্তা বা জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার, এসবই মনে করিয়ে দেয় কর্মব্যস্ত রাজধানীর কথা। এরই মধ্যে যারা রাজধানীতে ফিরেছেন তাদের মাঝে শুরু হয়েছে জীবনযুদ্ধে এগিয়ে থাকার সেই পুরনো প্রতিযোগিতা। সপ্তাহের প্রথম দিন সড়কের সিগন্যালগুলোতে ছিল গাড়ির চাপ, তবে যাত্রীদের খুব একটা অপেক্ষা করতে হয়নি। বাসে চড়ার ক্ষেত্রেও ছিল না চিরচেনা হুড়োহুড়ি।
যারা কর্মস্থলে তাদের মাঝেও ছিল ঢিলেঢালা ভাব। সব প্রতিষ্ঠানেই ছিল ঈদ শুভেচ্ছা বিনিময় আর উৎসবের গল্প। পারিবারিক বন্ধন দৃঢ় করতেই এক দুবার এমন দীর্ঘ ছুটির প্রয়োজন বলে জানান কর্মজীবীরা। ঈদের বন্ধে যেহেতু কোরবানির ঈদ, একটু বেশি বন্ধ হলে সবাই কোরবানিটা ভালো করে দিতে পারে। এটা ভালোই হয়েছে, বেশি বন্ধ হয়েছে। ফ্যামিলির কথা তো আসলে অনেক মনে পড়তেছে। ঢাকাতে আসার পর কাজে হয়তো মনোযোগী হয়ে কাজ করতেছি, কিন্তু তারপরেও মনটা যেন মনে হচ্ছে বাড়িতেই পড়ে আছে। ঈদে হয়তো যানজট হতে পারে, তাই চিন্তা করে বাবাতে কিন্তু ঢাকাতে পৌঁছেছি। এখন নতুন কাজে আসছি, উদ্যমের সহিত কাজ করছি, ভালোই লাগতেছে। ছুটির পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ব্যাংক পাড়াতেও। আর্থিক লেনদেনের জন্য প্রতিটি ক্যাশ কাউন্টারেই ছিল ভিড়। বাসায় আব্বা আম্মা আছে, সবার কথাই মনে পড়ছে। আরো কয়েকদিন ছুটিটা যদি লম্বা হতো আর একটু ভালো লাগতো আর কি। অস্থিরতা থাকতো যে বাড়ি যাব, আবার খুব দ্রুত ব্যাক করতে হবে, ঈদের ছুটির পরপরই অফিস শুরু হচ্ছে। এই অস্থিরতাটা আমাদের মধ্যে ছিল না। খুব শান্তি মতোই গিয়ে ঈদ সম্পন্ন করতে পেরেছি। ভীষণ ভালো লাগছে এই ভেবে যে আমার হয়তো কর্মজীবনে 6 বছর, এর ভিতর সবচেয়ে বেশি ছুটিটা আমি এবার পেয়েছি। মিস করছি ফ্যামিলিকে, যেহেতু ফ্যামিলি ছেড়ে চলে আসা। ঈদ আর দীর্ঘ ছুটি শেষে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাও কম নয়। যাদের মাঝে শ্রমজীবী আর বেসরকারি কর্মজীবীর সংখ্যাই বেশি। দফায় দফায় ছুটি শেষে রাজধানী ফিরবে তার ব্যস্ত চিরচেনা রূপে, এমনটি প্রত্যাশা সকলের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মোহসেন মন্টু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে এই বীর মুক্তিযোদ্ধার। ৬৯-এর গণঅভ্যুত্থান থেকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান মোস্তফা মোহসেন মন্টু সবশেষ ২৪-এর গণঅভ্যুত্থানে ছিলেন অগ্রণী ভূমিকায়। বর্ষিয়ান এই রাজনীতিবিদ ৭৯ বছরের বর্ণাঢ্য জীবনের ইতি টানলেন রোববার বিকেলে। বিকেল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গণফোরামের এই সভাপতি। ২ মাস ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় অসুস্থ ছিলেন তিনি। মোস্তফা মোহসেন মন্টু ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। আওয়ামী লীগের মনোনয়নে ২ বার নির্বাচিত হন সংসদ সদস্য। ১৯৯২ সালে বহিষ্কৃত হয়ে যোগ দেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিবৃতি দিয়েছে গণসংহতি আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল। সত্যিকার অর্থেই আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। তার চলে যাওয়াতে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি সহজে পূরণ হবার নয়। তার মতন অভিজ্ঞ এরকম একজন সজ্জন মানুষ, গণমানুষের নেতা হিসেবে যিনি পরিচিত, এই সময়কালে তাকে হারানোর শোকটা এটা সহজে কিন্তু পূরণ হবার না। ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-এর মহান গণ অভ্যুত্থান এবং ৭১-এর মুক্তিযুদ্ধে তার যে ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকা বাঙালি জাতি চিরদিন কৃতজ্ঞতায় স্মরণ করবে। বাদ এশা এলিফ্যান্ট রোডের বাইতুল মামুন মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। সোমবার কেরানীগঞ্জের দ্বিতীয় জানাজা ও দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আবারও স্বাগত, দেখছেন রাতের বাংলাদেশ। ভারতের উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাইলট সহ ৭ জন। নিহতদের মধ্যে ৬ জনই ছিলেন তীর্থযাত্রী। রোববার ভোরে কেদারনাথ মন্দিরের কাছাকাছি গৌরীকুণ্ডের জঙ্গল এলাকায় হয় এ দুর্ঘটনা। কেদারনাথ থেকে গুপ্তকাশীর উদ্দেশ্যে যাত্রা করছিল উড়োযানটি। প্রশাসন জানায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঠিকঠাক পথ দেখতে পাচ্ছিলেন না পাইলট। তখনই দুর্ঘটনার কবলে পড়ে উড়োযানটি। রওনা দেওয়ার কিছুক্ষণ পরই হয় বিধ্বস্ত, ধরে যায় আগুন। ঘটনার পরে দ্রুত সেখানে উপস্থিত হয় উদ্ধারকারী দল, কিন্তু হেলিকপ্টারে থাকা কাউকেই আর বাঁচানো সম্ভব হয়নি। গল টেস্টের আগে প্রথমবারের মতো অনুশীলন করলেন বাংলাদেশের ক্রিকেটাররা। রোববার স্টেডিয়ামের পাশের নেটে প্রায় ঘণ্টা ৩ ঘাম ছড়ান শান্ত মুশফিকরা। জ্বরের কারণে অনুশীলনে না থাকলেও মিরাজকে নিয়ে শঙ্কা দেখছেন না হেড কোচ। শান্তর অধিনায়কত্ব ইস্যু পারফরমেন্সে ফেলবে না প্রভাব বলে বিশ্বাস
ফিল সিমন্সের। সাম্প্রতিক সময়ের ব্যর্থতার বৃত্ত ভাঙতে লঙ্কান দ্বীপে নতুন মিশনে টিম টাইগার্স। রোববার শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিতে নামে বাংলাদেশ দল। গল আন্তর্জাতিক স্টেডিয়াম সংলগ্ন নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছেন জাকির আলী অনিক, নাজমুল শান্ত, মুশফিকুর রহিমরা। কখনো কখনো চমকে দিয়ে ফ্ল্যাট উইকেট উপহার দিলেও গল যেন বরাবরই কথা বলেছে স্পিনারদের পক্ষে। তাই তো প্রথম দিনের অনুশীলনে একটু বাড়তি নজর স্পিনারদের দিকে। হাসান মুরাদ, নাইম হাসান, তাইজুলদের পাশাপাশি হাত ঘুরিয়েছেন নাজমুল শান্ত, মোমিনুল হকও। কন্ডিশন মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে দল, জানালেন হেড কোচ ফিল সিমন্স। এখন পর্যন্ত উইকেট দেখে মনে হচ্ছে খুব ভালো। গলে সব সময় কিছু স্পিন থাকে, এবারও ব্যতিক্রম হবে না, তবে সেটা কতটা থাকবে তা এখনো বোঝা যাচ্ছে না। হুট করেই রঙিন পোশাকে শান্তর অধিনায়কত্ব না থাকা নিয়ে বড় আলোচনা সমালোচনায় বাংলাদেশ ক্রিকেট। যদিও এই ইস্যু শান্তর পারফরমেন্সে প্রভাব ফেলবে না বিশ্বাস কোচের। আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে। উইকেটে গিয়ে তার কাজ হচ্ছে ক্রিকেট খেলা, অন্য সব ভাবনা খেলার পরে। আমি তাই মনে করি এটা তার খেলায় প্রভাব ফেলবে না। স্বস্তির মাঝে কিছুটা অস্বস্তির খবর যেন মেহেদী হাসান মিরাজকে নিয়ে। প্রথমবার অনুশীলনের আগে জ্বরে ভুগেছেন এই অলরাউন্ডার, যদিও শঙ্কা দেখছেন না সিমন্স। এখন আগের চেয়ে একটু ভালো। ওষুধ খাওয়ার পর বিকেলে আবার দেখা হবে তার অবস্থা কেমন। আশা করছি কাল অনুশীলনে ফিরতে পারবে এবং প্রথম টেস্টের জন্য সে তৈরি থাকবে। সেই সাথে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ইতিবাচক ফলাফল পেতে রান করতে হবে টপ অর্ডারকে, ভাবনা হেড কোচের। শ্রীলঙ্কায় প্রথম দিনের মতো অনুশীলনে বাংলাদেশ দল। নেটে ঘাম ঝরিয়েছেন জাকির আলী অনিক, এবাদত হোসেনরা। সাম্প্রতিক ব্যর্থতার পর ভিন্ন কন্ডিশনে এই গল টেস্ট দিয়ে নতুন এক শুরু করতেই চাইবেন টাইগাররা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল আন্তর্জাতিক স্টেডিয়াম, গল, শ্রীলঙ্কা। আর এ ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।